বৈকল্পিক পঞ্চম সংখ্যা এপ্রিল 2021। এখন শুরু হচ্ছে সাময়িকী। মায়ানমার অব্যাহত সামরিক বাহিনীর অত্যাচারকে অগ্রাহ্য করেই চলছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। গত 1 ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের সেনাবাহিনী সেদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে। এর ফলে অবলুপ্ত হয় ওই দেশের সীমিত গণতান্ত্রিক শাসন। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল কারচুপির অভিযোগ তুলে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়। অভ্যুত্থানের অব্যবহিত পর থেকেই শুরু হয় অহিংস বিক্ষোভ। মায়ানমারের বিভিন্ন শহরে সংঘটিত এইসব প্রতিবাদ কর্মসূচিকে কঠোর হাতে দমন করতে শুরু করে ওই দেশের পুলিশ ও সেনাবাহিনী। নিষেধাজ্ঞা জারি করা হয় সামাজিক মাধ্যম ব্যবহারে, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। তবুও অব্যাহত থাকে প্রতিরোধ। প্রবল পরাক্রমশীল সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের নতুন নতুন পন্থার অনুসন্ধানে মনোনিবেশ করে ওই দেশের জনসাধারণ। সেই প্রতিবাদের অংশ হিসেবেই গত 27 মার্চ দেশব্যাপী নানা প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানানো হয়। মায়ানমারের ইতিহাসে এই দিনটির গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত বলেই অনেক পর্যবেক্ষকের অনুমান। প্রসঙ্গত উল্লেখ্য যে 1945 সালের এই দিনই জাপানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদী ফৌজ বানানো হয়েছিল। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল অং সান, যার কন্যা অং সান সু চি, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের প্রধান মুখ হিসেবে আত্মপ্রকাশ করেন 1989 সালের গণবিক্ষোভের সময় থেকেই। এই দিনটাকে বর্তমানে সেনা দিবস হিসাবে পালন করা হলেও আগে এই দিনটাকে প্রতিরোধ দিবস হিসাবেই পালন করা হতো। সেই ধারাবাহিকতা বজায় রেখেই গণতন্ত্রপ্রিয় মায়ানমারের জনসাধারণ এই দিনেই নেমে আসে রাজপথে। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইয়াঙ্গন, ম্যান্ডেলে সহ আরও ছোট বড় অনেক শহর। এই প্রতিবাদকে স্তব্ধ করতে যথেষ্ট বল প্রয়োগ করা মায়ানমারের সেনাবাহিনী। তাদের গুলিতে নিহত হয়েছেন শতাধিক মানুষ। কেমন ছিল এই বর্বরোচিত হামলার স্বরূপ? মায়ানমারের এক ছোট শহরের বাসিন্দা থু ইয়া জ বলেন, ওরা আমাদের পাখির মতো গুলি করে মেরেছে। ওরা ভেবেছে এভাবে আন্দোলন স্তব্ধ করবেন, কিন্তু ওরা পারবে না। আমরা এই শাসনের অবসান ঘটাবই। সারা পৃথিবীতে এই ঘটনার তীব্র নিন্দা হলেও ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশের প্রতিক্রিয়া ততটা তীব্রতা দেখা যায়নি। এর নেপথ্যে ভূ-রাজনৈতিক বাস্তবতা থাকলেও সামগ্রিক মানবাধিকারের দিকটার কথা বিবেচনা করে এই দেশগুলো সেনাবাহিনীর এই অতি সক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হবে বলেই আমাদের প্রত্যাশা। নির্বাচিত সরকারকে ক্ষমতাহীন করার আরেকটা কৌশলের সাক্ষী থাকল দেশের সংসদ। গত 24 মার্চ রাজ্যসভায় পাশ হয়ে গেল গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি সংশোধনী আইন। কী কারণে 1991 সালে প্রণীত হয় এই আইনটিকে সংশোধন করা আবশ্যক হয়ে পড়ল, এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বক্তব্য হলো এই যে জাতীয় রাজধানী অঞ্চলের শাসন বিষয়ে 2018 সালের সুপ্রিম কোর্টের নির্দেশ সফলভাবে কার্যকর করার জন্য এই পদক্ষেপ অনিবার্য হয়ে পড়েছে। এই আইনে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে উপরাজ্যপালের। বলা হয়েছে সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচিত মন্ত্রিসভাকে নির্ভর করতে হবে উপরাজ্যপালের সম্মতির ওপর। প্রত্যাশিতভাবেই এই আইনের কিছু বিষয়ের বিরুদ্ধে সরব হয়েছে দেশের বেশ কয়েকটি বিরোধী দল। বলাই বাহুল্য যে এই আইনের বিরুদ্ধে সব থেকে বেশি সরব হয়েছে আম আদমি পার্টি। এই দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ এই সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে শাসক দলের সদস্যদের মনে করিয়ে দেন যে 1998 সাল থেকে তাঁরাই দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সুপ্রিম কোর্টের যে রায়কে হাতিয়ার করে কেন্দ্র এই সংশোধনী আনল,
তার ব্যাখ্যা নিয়েও ভিন্ন মত প্রকাশ করেছেন পর্যবেক্ষকদের একাংশ। বর্তমান কেন্দ্রীয় সরকারের কার্যকলাপের দিকে নিবিড় দৃষ্টি রাখলেই স্পষ্ট হবে যে সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করাই এই সরকারের প্রধান লক্ষ্য। পরপর দুটো নির্বাচনে আম আদমি পার্টির কাছে পর্যুদস্ত হওয়ার পর জাতীয় রাজধানী অঞ্চলের ক্ষমতার ওপর একাধিপত্য কায়েম করার কৌশল হিসাবে আইন সংশোধনকেই বেছে নিল এই সরকার। নির্বাচনে জয়লাভ না করেও মধ্যপ্রদেশ, মণিপুর অথবা কর্ণাটকেও বিভিন্ন উপায়ে ক্ষমতা দখল করেছে বর্তমানের শাসক দল। দিল্লিতে নির্বাচিত সরকারের ক্ষমতাকে খর্ব করার প্রয়াস এই ধারাবাহিকতার অংশ। ক্ষমতার এই কেন্দ্রাভিমুখী ঝোঁকের বিরুদ্ধে এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট রাখতে দেশবাসী সচেষ্ট হবেন বলেই বিশেষজ্ঞদের একাংশের অভিমত। ভারতে গণতন্ত্রের মান নিম্নগামী, বলল বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। মার্চ মাসের মাঝামাঝি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের প্রকৃত স্বরূপ নিয়ে করা গবেষণার ফলাফল প্রকাশ করেছেন। এই প্রত্যেকটি সমীক্ষাতেই দেখা গেছে যে ভারতের গণতন্ত্রের গুণগত মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের বার্ষিক রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার রিপোর্টে ভারতকে বলা হয়েছে অংশত মুক্ত গণতন্ত্র। এই একই সংস্থা পূর্ববর্তী বছরগুলোতে ভারতকে মুক্ত গণতন্ত্র হিসাবে বর্ণনা করেছিল। সুইডেনের সংস্থা ভ্যারাইটিস অব ডেমোক্রেসি বা ভিডেম তাদের সমীক্ষায় ভারতকে নির্বাচিত স্বৈরতন্ত্র বা ইলেকটোরাল অটোক্রেসি হিসাবে অভিহিত করেছে। একই মূল্যায়ন ধরা পড়েছে দি ইকোনমিস্ট পত্রিকার ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত সমীক্ষায়। স্বাভাবিকভাবেই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র অভিধায় ভূষিত দেশের নাগরিকদের কাছে এই মূল্যায়ন মোটেই গৌরবজনক নয়। সুতরাং প্রত্যাশিতভাবেই এইসব সমীক্ষার যথার্থতা অথবা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই সমীক্ষাগুলো থেকে প্রাপ্ত প্রবণতাগুলোকে স্বীকার করতেই নারাজ দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এই সমীক্ষাগুলোকে স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন। নিন্দুকরা অবশ্য পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে এই বলে খণ্ডন করেছেন যে অর্থনৈতিক অথবা বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দেওয়া র্যাঙ্কিংকে অত্যন্ত গৌরবের সঙ্গে উল্লেখ করার ক্ষেত্রে সরকারের কোনো বিরূপতা দেখা যায় না। বিভিন্ন সমীক্ষায় উঠে আসা বিশ্লেষণগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গণতন্ত্রের ন্যূনতম পূর্ব শর্তগুলো বিপন্ন হয়ে পড়েছে আমাদের দেশে। এই সময়ে প্রয়োজন আত্মসমীক্ষার। খতিয়ে দেখা উচিত কোন কোন কারণে বিঘ্নিত হচ্ছে দেশের গণতান্ত্রিক পরিবেশ। মনোনিবেশ করতে হবে গণতন্ত্রের সম্প্রসারণের দিকে। রাষ্ট্রের অধীনস্থ বিভিন্ন সংস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে ব্যাপারে সচেতন হতে হবে দেশের নাগরিক সমাজকে। বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে পালিত হল দুদিনের সফল ব্যাংক ধর্মঘট। 2021-22 আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বেসরকারি হাতে তুলে দেওয়ার সরকারি পরিকল্পনার কথা ঘোষণা করেন। এই সিদ্ধান্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা কেন্দ্রীয় সরকারের অনুসৃত অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইতিমধ্যেই 14টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এছাড়া একটি ব্যাংক ইতিমধ্যেই চলে গেছে বেসরকারি হাতে। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ব্যাংক কর্মচারীদের 9টি সংগঠনের সম্মিলিত কর্মসূচি হিসেবে গত 15 এবং 16 মার্চ পালিত হল দুদিনের ব্যাংক ধর্মঘট।
অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক EH ভেঙ্কটচলমের বক্তব্য অনুযায়ী মোট 10 লক্ষেরও বেশি ব্যাংক কর্মচারী এই ধর্মঘটে অংশ নিয়েছেন। তিনি আরও বলেন যে তরুণ প্রজন্মের কর্মচারীরা এই ধর্মঘট সফল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। কী কারণে এই ধর্মঘট তার ব্যাখ্যা দিতে গিয়ে ভেঙ্কটচলম বলেন যে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লাভজনক হওয়া সত্ত্বেও সরকার সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। এই পদক্ষেপ রাষ্ট্রহিতের পরিপন্থী বলেই মনে করেছেন ব্যাংক কর্মচারী সহ আরও অনেক সাধারণ মানুষ। ব্যাংক কর্মচারীদের ট্রেড ইউনিয়নগুলোর সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফেডারেশন অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে এই ধর্মঘট সরকারি মহলে কতটা দাগ কাটতে পারবে এই দিকে নজর থাকবে সাধারণ মানুষের। কেবলমাত্র দৃষ্টিহীন হওয়ার কারণে কোনো ব্যক্তির সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ অসাংবিধানিক, বলল কলকাতা হাইকোর্ট। তিনি দৃষ্টিহীন, কেবলমাত্র এই কারণেই বিভাগীয় প্রধানের পদ থেকে তাকে অপসারিত হতে হলো। ঘটনাটি ঘটে হরিণঘাটা মহাবিদ্যালয়ে। বৈষম্যের শিকার হওয়া অধ্যাপকের নাম ডক্টর শিশির কুমার বিশ্বাস। ওই কলেজের বাংলা বিভাগের প্রধানের পদ থেকে তাকে অপসারিত করা হয় দৃষ্টিহীনতার কারণে। এই পদক্ষেপের বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি রবিকৃষ্ণ কাপুর অপসারণের নির্দেশিকাটি খারিজ করে দেন। তার রায়ে বিচারপতি কাপুর বলেন যে হরিণঘাটা মহাবিদ্যালয়ের এই সিদ্ধান্ত প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইন 2016 পরিপন্থী। এই আইনের 20 নম্বর ধারাকে উদ্ধৃত করে তিনি বলেন যে কেবলমাত্র প্রতিবন্ধী হওয়ার কারণে কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো ব্যক্তির সঙ্গে বৈষম্যমূলক আচরণ তো করবেই না, বরং তার দায়িত্ব প্রতিপালনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে হরিণঘাটা মহাবিদ্যালয় ডক্টর বিশ্বাসের সঙ্গে যে আচরণ করেছে তা মোটেই আইনসঙ্গত নয়। এই রায় বিভিন্ন সরকারি অথবা সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করবে বলে আমাদের প্রত্যাশা। তথ্যসূত্র লাইভ ল। প্রয়াত ক্যাসেট ও সিডি আবিষ্কারক লু ওটেন্স। 2021 সালের 11 মার্চ নেদারল্যান্ডের নিজের গ্রামে প্রয়াত হলেন পৃথিবী বিখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার লু ওটেন্স। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর। 1926 সালের 26শে জুন তিনি জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি প্রসিদ্ধ সংস্থা ফিলিপসে যোগ দেন। সেখানেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করার সময় তিনি ক্যাসেট উদ্ভাবন করেন। বলাই বাহুল্য যে ক্যাসেট আবিষ্কার সঙ্গীতকে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে। শুধু তাই নয়, ওটেন্সের এই আবিষ্কার দৃষ্টিহীন ব্যক্তিদের জীবনে এনেছে এক উল্লেখযোগ্য পরিবর্তন। শুধু ক্যাসেট আবিষ্কার করেই তিনি থেমে থাকেননি। তিনি ও ফিলিপসে তার সহকর্মীরা প্রথম সিডির নকশা আবিষ্কার করেন, যা 1980 সালে অনুমোদিত হয়। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান।